শুভ সন্ধ্যা শ্রোতাবৃন্দ, আমি জেরিন এবং আপনারা শুনছেন কবিতার গভীরে পডকাস্ট। আজ আমরা আলোচনা করব আনিস মোহাম্মদের লেখা শেখ হাসিনা নীলকণ্ঠী কালকুট কবিতাটি নিয়ে। আমার সাথে আছেন রাজ্জি। কেমন আছেন রাজ্জি? ধন্যবাদ জেরিন, আমি ভালো আছি। আজকের এই কবিতাটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লেখা একটি অত্যন্ত আবেগপূর্ণ রচনা। এটি শেখ হাসিনার প্রতি লেখা একটি জটিল ভাব প্রকাশের কবিতা, যেখানে ক্ষোভ, হতাশা এবং এক ধরনের অভিমানও প্রকাশ পেয়েছে। হ্যাঁ, কবিতাটি পড়লে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হল এর দ্বন্দ্বময় আবেগ। কবি একদিকে শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, অন্যদিকে শেষের দিকে বলেছেন, তবু তোমাকে ভালোবাসি, তোমার জন্য কান্দি। এই দ্বৈততা কবিতাটিকে আরও জটিল করে তুলেছে। একদম ঠিক বলেছেন। কবিতাটির শুরুতেই ইদিপাসের কসম উল্লেখ করে গ্রিক ট্র্যাজেডির সাথে একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে। ইদিপাস হলেন সেই চরিত্র যিনি অজান্তে নিজের পিতাকে হত্যা করেন। এখানে কবি ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনা যেন নিজের দেশকেই, যা তার পিতৃভূমি, ক্ষতিগ্রস্ত করেছেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল কবিতায় পরবাস শব্দটির ব্যবহার। কবিতার শুরু এবং শেষ উভয় অংশেই এটি ব্যবহৃত হয়েছে। পরবাসই তোমার নিয়তি। এটি শেখ হাসিনার দেশত্যাগের প্রতি ইঙ্গিত করে, কিন্তু একই সাথে একটি আধ্যাত্মিক বিচ্ছিন্নতারও ইঙ্গিত দিয়ে, যেন তিনি শুধু দেশ থেকে নয়, জনগণের হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এবং কবিতাটিতে বেশ কিছু পৌরাণিক এবং সাহিত্যিক উল্লেখ রয়েছে। স্যামসন অ্যাগনিস্টাস উল্লেখটি মিল্টনের একটি নাটকের প্রতি ইঙ্গিত, যেখানে স্যামসন তার শক্তি হারিয়ে পরাজিত হন। এখানে কবি শেখ হাসিনাকে একজন পরাজিত নায়ক হিসেবে চিত্রিত করেছেন, যিনি নিজের শক্তি ও সম্মান হারিয়েছেন। কবিতাটিতে প্রশ্নবোধক বাক্যের ব্যবহারও লক্ষণীয়। তুমি কি জীবাশ্ম, ছাই, কয়লা, ধ্বংসাবশেষ? এই প্রশ্নগুলি শুধু প্রশ্ন নয়, এগুলি এক ধরনের অভিযোগও বটে। কবি যেন শেখ হাসিনার অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছেন, তাকে অতীতের একটি জীর্ণ অভিযোগ হিসেবে চিত্রিত করেছেন। আমি আর একটি বিষয় লক্ষ্য করেছি, কবিতাটিতে নীলকণ্ঠী কালকুট বিশেষণটি ব্যবহার করা হয়েছে। হিন্দু পুরাণে শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, কিন্তু তিনি সেই বিষকে আটকে রেখেছিলেন যাতে তা পৃথিবীকে ধ্বংস না করে। এখানে কবি বলছেন যে শেখ হাসিনা সেই বিষকে আটকে রাখতে পারেননি, বরং তা ছড়িয়ে দিয়েছেন। কবিতাটির শেষাংশে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও কবি শুরুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, শেষের দিকে তিনি বলছেন, তবু তোমাকে ভালোবাসি, তোমার জন্য কাঁদি। এটি দেখায় যে ক্ষোভের পাশাপাশি একটি গভীর বেদনাও রয়েছে, একটি অপূরণীয় ক্ষতির অনুভূতি। আমি মনে করি এই কবিতাটি শুধু একজন ব্যক্তির প্রতি নয়, বরং একটি রাজনীতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থার ব্যর্থতার প্রতি একটি আর্তনাদ। যে শিশু কুড়ি আজ আগামীর সে ফল, তাদের জন্য কেন খোলানি হৃদয়ের অর্গল। এই লাইনগুলি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি উদ্বেগ প্রকাশ করে। একদম ঠিক। কবিতাটি ব্যক্তিগত আক্রমণের চেয়ে বেশি, এটি একটি রাজনৈতিক ও সামাজিক ব্যর্থতার প্রতিফলন। চাটুকার, হাইব্রিড, দালাল ফরিয়া তোমার ছিল আপন, এই লাইনটি সুশাসনের অভাব এবং ক্ষমতার অপব্যবহারের দিকে ইঙ্গিত করে। আমি মনে করি এই কবিতাটি পড়ার সময় আমাদের মনে রাখতে হবে যে সাহিত্য সমাজের দর্পণ। কবিরা প্রায়ই সমাজের বেদনা, আশা নিরাশা, ক্ষোভ আক্রোশকে শব্দে রূপ দেন। এই কবিতাটিও সেই ঐতিহ্য অংশ। একদম ঠিক। এই কবিতাটি আমাদের সমাজের একটি নির্দিষ্ট সময়ের রাজনীতিক ও সামাজিক অবস্থার একটি দলিল হিসেবে দেখা যেতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্য শুধু সৌন্দর্যের জন্য নয়, সমাজের গভীর সংকটকে প্রকাশ করার জন্য। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ আপনাদের কবিতাটি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। মনে রাখবেন, সাহিত্য বিশ্লেষণে বিভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে এবং প্রতিটি পাঠকের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকে কবিতার অর্থ আলাদা হতে পারে। ধন্যবাদ জেরিন, এবং ধন্যবাদ আমাদের সকল শ্রোতাদের। আমরা আশা করি আগামী পর্বে আবার আপনাদের সাথে থাকব নতুন কোনো সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতে। সবাইকে শুভেচ্ছা।